আজ আমরা এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত কিছু স্থানে। আমরা প্রথমে যাব তার কবরস্থানে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এরপর আমরা দেখব তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, যা তার শিক্ষা ও আদর্শের প্রতীক। সর্বশেষ আমরা ঘুরে আসব তার গ্রামের বাড়ি থেকে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। আল্লামা সাঈদীর জীবন ও কর্ম সম্পর্কে জানতে এবং তার স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন নতুন নতুন ভিডিও আপনি আরও দেখতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কবরস্থান রয়েছে এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনে অবস্থান করছি। আর আমি আজকে আপনাদের এই জায়গাটা পুরো ঘুরে দেখাবো এবং এই জায়গা সম্পর্কে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর দেখতে আসতে চান, আবার তার বসত ভিটাও ঘুরতে আসতে চান। এটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো। তাহলে আসুন ভিডিও শুরু করি। প্রথমেই আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। তিনি ছিলেন একজন ইসলামী পণ্ডিত, বক্তা এবং একজন রাজনীতিবিদ। আল্লামা সাঈদী 2 ফেব্রুয়ারি 1940 সালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত ও আলেম ছিলেন, এবং তার মায়ের নাম ছিল গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনার আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কালিম পাশ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসার যে মাঠ, খেলার মাঠটা রয়েছে, এই মাঠটা কিন্তু অনেক বড়। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে এই মাঠে আপনার পৌরসভার যে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে, এই ড্রেনগুলোর ময়লা এখানে ফেলা আর কি। দেখেন এই মাঠটা পুরোটা ড্রেনের যত ময়লা ছিল, এই ময়লাগুলো এখানে নিয়ে এসে রাখা, যার কারণে স্থানীয় যে ছাত্রছাত্রী কিংবা আপনার স্থানীয় যে ছেলে মেয়েরা আছে, তারা বিকালের সময়টা এখানে একটু খেলা করত। তো এটা সম্প্রতি কিন্তু কার খেলার জায়গা থেকে এখন মনে হচ্ছে যেন সে ময়লার ভাগাড়, এমন একটা অবস্থা। 1996 সালে তিনি পিরোজপুর জেলায় একটি ব্যতিক্রমধর্মী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অন্যান্য মাদ্রাসা থেকে ভিন্ন। তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পাঠদানের জন্য কয়েকটি বিভাগ চালু রয়েছে, কেননা এই প্রতিষ্ঠানে ইসলামিক ও ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সুব্যবস্থা রয়েছে। আর এইবার আমরা এগিয়ে যাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কবর রয়েছে, সেই কবরের এখানে আমরা যাব। চলুন যাই, আমরা কবর গিয়ে দেখি, কারণ অনেকেই এই জিনিসটা দেখতে চান, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না এবং ব্যস্ততার কারণে আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাতে পারিনি এখনো। তো আজকে আর কি একটু, যদিও ঝড়ের পূর্বাভাস রয়েছে, তারপরও আর কি বের হয়েছি। তো চলুন যাই, আমরা গিয়ে দেখি। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা এবং মসজিদ, তার কবরস্থান, এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে উপকৃত হতে পারে। ওনার যে মসজিদ আছে, মসজিদের পাশেই রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পারিবারিক কবরস্থান। সাঈদীর পারিবারিক কবরস্থান, পাশে একটা সতর্ক বাণী দেওয়া আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে বই লিখেছিলেন, সেই বইয়ে উনি উল্লেখ করে দিয়েছিলেন যে আমার কবর যেন কখনো ধরে মানুষজন মানত না করে এবং এই কবরে যেন কোনো শিরকের আওতায় না পড়ে। এই জন্য তো আসেন, আমার পিছনেই এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর। আসেন আমরা তার কবরটা আপনাদের দেখাই। এই যে এই কবরটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর। তার পাশে রয়েছে তার ছেলে রফিক বিন সাঈদীর কবর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিন্তু নতুন বাস স্ট্যান্ডের সাথে, পিরোজপুর নতুন বাস স্ট্যান্ডের একদম সাথেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড এবং এর পাশেই আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাথেই তার পারিবারিক কবরস্থান এবং মসজিদটি অবস্থিত। তো আপনারা যদি চান যে ঢাকা থেকে আসবেন কিংবা দেশের অন্য কোনো জায়গা থেকে আসবেন, তাহলে আপনারা দোলা, ইমাদ, ওয়েলকাম এক্সপ্রেস এইসব বাসে আসবেন। একদম মানে আপনার লাস্ট কাউন্টার যেটা, এই কাউন্টার থেকে নেমে আপনার পায়ে হেঁটেও আসতে পারবেন, 2 মিনিট সময় লাগবে জাস্ট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। পরদিন 15 আগস্ট তার নিজ জেলা পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। আর এখন আমরা যাব হচ্ছে ওনার গ্রামের বাড়ি সাইদখালী, যেটা হচ্ছে এই পাশের উপজেলা ইন্দুরকানী বালিপাড়া ইউনিয়নে অবস্থিত। তো চলুন আমরা যাই, গিয়ে দেখি তার গ্রামের বাড়িটি কোন অবস্থায় আছে। জালেম সরকার, বুঝছেন, জালেম সরকার। আমাদের এই দেশে আল্লামা সাঈদী একটা ভালো মানুষ ছিল, এর মতো একটা মানুষ আমাদের বাংলাদেশে আছে সন্দেহ। আপনি দেখেন কোথায় কোথায় সবকিছু পাওয়া যায়, তার ভিতরে বর্তমানে আমাদের সে কাজে বা বর্তমান যে মিল সবটা হুমায়ুন তা মিলে যাইতেছে। বিগত দিনে যে সে কথাগুলো বলছে, কথাগুলো সব আমাদের কাজে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, উনি যে ভবিষ্যৎবাণীগুলো এক কথায় করেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে, সবগুলো হুমায়ুন মিলে যাইতেছে। তবে মানুষের সবই জানতো, মানুষ আমরা অনেকে বোঝে নাই। আমরা গ্রামবাসী আমরা বুঝে থাকলে তো আমরা কিছু করতে পারিনি। কেন সে দেখেন সরকারের হাত থেকে তো একটা মানুষের বাঁচানো যায় না, সরকার যদি না বাঁচায়, বুঝছেন। এই সরকার তো তার বিনা দোষে আটকাই ভালাই কিভাবে তার অত্যাচার করে ধ্বংস করে দেয় পৃথিবীর থেকে। তার দোষ ছিল শুধু এই রাজনীতির তার আশা, আর সে ভালো কাজ তো এই সরকার চায় না তার। কারণ আমাদের দেশে রাস্তাঘাট কিছুই ছিল না, সে এই রাস্তাঘাট যাই দেখেন এগুলো সবই তার মাধ্যমে হয়েছে। আর এখন আমরা আছি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতে অবস্থান করছি আমরা। যদিও বাইরে এখন প্রচুর পরিমাণের বৃষ্টি, দেখেন আমরা ভিজতে ভিজতে আর কি চলে আসছি। আর আমার সাথে আছে হচ্ছে মিজান ভাই। তো আমরা দুইজন আজকে মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি রয়েছে, এই গ্রামের বাড়িটা একদম পুরোপুরি ঘুরে দেখবো এবং আপনাদের জানাবো যে এটা কোথায় অবস্থিত এবং এই বাড়িতে দেলোয়ার হোসেন সাঈদী কিভাবে বসবাস করেছেন এর পুরো ডিটেলস। আর সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে ছিল একটা কাছারি ঘর, যদি এখন এর চাল নেই, তবে কাছারি ঘর হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখানেই মানে তার দলনেতাদের নিয়ে আর কি যে আলোচনাগুলো করতো, এইখানেই আর কি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই আর কি অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন। এটা হচ্ছে ওনার বসবাসের যে ঘর, এই ঘরটা হচ্ছে গিয়ে এখানে। তো আসেন আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থায় আছে। আর ঘরের প্রবেশের আগেই রয়েছে হচ্ছে এটা একটা ছাউনি রয়েছে, মানে এই দিকের বরিশালের যে ঘর, এই ঘরগুলোর স্ট্রাকচারগুলো এরকম। যদি দেখেন বারান্দার সামনে এরকমভাবে ছোট্ট করে একটা চালা দেওয়া থাকে, আর দুই পাশে সিঁড়ি বানানো আছে। লম্বা একটি বারান্দা, এই পাশে হচ্ছে বারান্দার ডান সাইড, সামনে আছে আরেকটি জানালা। ঘরটা একদম পুরোপুরি টিনের, কিন্তু একজন এমপির ঘর, মানে তিনি তো সংসদ আসনের একজন সদস্য ছিল, পরপর তাও 2বার। তার ঘর দেখেন যে তিনি তো ইচ্ছা করলে এখানে 2-3-4 তলা বিল্ডিংও করতে পারতেন, তারপরেও এখানে তিনি টিনের ঘরটাই বসবাস করতেন। দেখেন এখানে চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা আছে, সাতক্ষীরা জেলা আছে। যারা যেখান থেকে আসছে তাদের জেলার নাম এবং তাদের নামগুলোও লিখে রাখা আছে।
এবার আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশের ডান সাইডে আছে বড় একটা রুম, ভিতরে ঘুটঘুটে অন্ধকার, অনেক বড় এই রুম। রুমের কয়েকটি জানালা আছে এবং উপরে এই ছাদ তৈরি করা, মানে গরমের দিনে যেহেতু ঘরটা হচ্ছে টিনের তৈরি, সেহেতু এই পাটাতনটা দেওয়া আছে যেন গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম থাকে। এই সিস্টেমটা এই জন্যই তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার একদম বারান্দার সাথে যে রুম, এই রুম হচ্ছে এটা। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা থেকে আসছে এই জায়গার নাম এই রুমের মধ্যেগুলো লেখা আছে আর কি। তো আপনারা যদি ঘুরতে আসেন আর স্মৃতি এইগুলো রাখতে চান তাহলে এখানে নাম লিখে রেখে যাইতে পারেন। আমরা অবশ্য লিখিনি, কারণ হচ্ছে আমার মনে হয় যে এখানে না লেখাই উচিত, সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়ির স্ট্রাকচার বলেন, সৌন্দর্য বলেন, যে কালারগুলো ছিল সাদা কালার, এই কালারগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে এইভাবে যদি সবাই লেখালেখি শুরু করে। একটু রক্ষণাবেক্ষণ দরকার আর কি, আমার যা মনে হয়। তো দেখি আমরা বাইরে গিয়ে আবার উপরে যে টিনের এরকম অবস্থা। আর এই হচ্ছে রাস্তা, ওনার বাসায় আসার রাস্তা হচ্ছে এইটা, আর এই হচ্ছে ওনার বাসা। আসেন আমরা কাছাকাছি গিয়ে দেখি। প্লাস্টারগুলো আস্তে আস্তে খুলে পড়তেছে, মানে দিন দিন যেন ভুতুড়ে বাড়ির একটা পরিবেশ হয়ে যাচ্ছে। দেখেন প্লাস্টারগুলো প্রায় খুলে গেছে, জানালাগুলোই ভেঙে যাচ্ছে। একটু সংস্কার করলেই আর কি আমার মনে হয় যে সব কিছুই সম্ভব। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে ঘরটা রয়েছে, এই ঘরটা আসলে একটা সংগ্রহশালাও করা কিন্তু সম্ভব। কারণ তার মতো একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদের বাড়ি এরকম জরাজীর্ণ অবস্থা, এগুলো একটু রক্ষণাবেক্ষণ করে তার যে বইগুলো আছে, তারপরে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো নিয়ে একটা ছোট্ট একটা রুমে যদি মিউজিয়ামের মতো তৈরি করা হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসবে, তার এই জিনিসগুলো, ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতে পারবে। তো এই জিনিসটা মনে হয় একটু বেশি কিছু না, অল্প একটু নজর দিলেই কিন্তু মনে হয় সম্ভব। কারণ খুব একটা বেশি কিছু দরকারও হবে না। এখানে একজন মাত্র মানুষ একটু একটা রুমে একটা সিস্টেম করে চাবি তৈরি করে একটু আটকিয়ে, রুমগুলো আটকিয়ে একটু সিস্টেম করলেই আর কি সম্ভব। তো যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িটা দেখার সুযোগ করে দিবেন, এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।